হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। 7ই ফেব্রুয়ারি 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্নোত্তর আমরা আজ চর্চা করতে চলেছি। তো অবশ্যই সকলেই যারা ক্লাসে যুক্ত হচ্ছ, ক্লাসটিতে লাইক করো এবং শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করতে পারো। অবশ্যই সেখানে TWS একাডেমি অ্যাপ তোমার ফোনে থাকা চাই। তুমি একজন চাকরির পরীক্ষার্থী। TWS একাডেমি অ্যাপে আমরা প্রতিনিয়ত মক টেস্ট এবং আমাদের বিভিন্ন পেইড কোর্স, ফ্রি ক্লাস ইত্যাদি সেখানে প্রোভাইড করে থাকি। তো অবশ্যই এখানে তোমরা যুক্ত হতে পারো। পেইড কোর্সের মাধ্যমেও এখান থেকে তোমার প্রিপারেশন জার্নি শুরু করতে পারো বাড়িতে বসে। প্রথম প্রশ্ন, চলো দেখেই উত্তর করো। ছবিটা আমার অ্যানিমেশন দেওয়া হয়নি। যেটা হলো 2026 সালের উইমেন্স প্রিমিয়ার লিগ বা WPL চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? 2025 সালের WPL বা উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে যে দলটি, তার নাম কি? সেটি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। RCB clinched their second Women's Premier League title, defeating দিল্লি ক্যাপিটাল বাই 6 উইকেট। তো দিল্লি ক্যাপিটালকে 6 উইকেটে হারিয়ে রিসেন্টলি আরসিবি বা মহিলাদের আরসিবি মহিলা দল তারা দ্বিতীয়বারের জন্য উইমেন্স প্রিমিয়ার লিগ বা মহিলাদের প্রিমিয়ার লিগ, যেটাকে আমরা সংক্ষেপে বলছি WPL, সেটা জিতেছে। হাক্কি পিক্কি উপজাতি মূলত ভারতের কোন রাজ্যের অধিবাসী বা আদিবাসী? হাক্কি পিক্কি হচ্ছে ভারতে অবস্থিত একটি আদিবাসী গোষ্ঠী যারা ডেরি স্টুডেন্টস রিসেন্টলি খবরের শিরোনামে এসেছে। সেই হাক্কি পিক্কি উপজাতি মূলত ভারতের যে রাজ্যের বাসিন্দা সেটি হলো দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্য। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 8 Karnataka's হাক্কি পিক্কি মেন stranded in Chad get help from Ministry of External Affairs MEA। তো রিসেন্টলি 8 জন কর্ণাটকের হাক্কি পিক্কি মেন্স, তাদের সাথে আমাদের ভারতের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে তারা দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? কারণ রিসেন্টলি 8 জন হাক্কি পিক্কি ট্রাইবের মানুষ তারা চাঁদ বলে আফ্রিকান একটা দেশ, সেখানে আটকা পড়েছিল। তাদের পাশে রিসেন্টলি দাঁড়িয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। নেক্সট প্রশ্ন, ভারত ও কোন আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে সম্প্রতি ফেব্রুয়ারি 2026-এ মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA ফ্রি ট্রেড এগ্রিমেন্ট জন্য TOR স্বাক্ষরিত হয়েছে? রিসেন্টলি ভারত এবং GCC অর্থাৎ উপসাগরীয় সহযোগিতা পরিষদ, এদের সাথে FTA স্বাক্ষরিত হয়েছে। TOR স্বাক্ষরিত বা TOR স্বাক্ষরিত হওয়ার জন্য, ঠিক আছে, বাণিজ্য চুক্তির জন্য TOR স্বাক্ষরিত হয়েছে, মাফ করবে। নেক্সট, ইউনিয়ন মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পীয়ূষ গোয়েল, ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রীর দায়িত্বে আছেন পীয়ূষ গোয়েল, উইটনেসেস দ্য সাইনিং অফ দ্য টার্ম অফ রেফারেন্স TOR for the free trade agreement between India and Gulf Cooperation Council in New Delhi on February 5, 2026। তো ফেব্রুয়ারি 2026 সালের 5ই ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিটা বা ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা, যেটা আমাদের যিনি কমার্স অ্যান্ড আমাদের যে বাণিজ্য মন্ত্রী এবং শিল্পমন্ত্রী আছেন পীয়ূষ গোয়েল, তিনি এটার উইটনেস ছিলেন। নেক্সট হচ্ছে 4 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালের ফেব্রুয়ারি মাসে RBI রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নির্ধারিত বর্তমান রেপো রেট কত ভারতের? ভারতবর্ষের বর্তমান রেপো রেট কত? রেপো রেট আমরা জানি রিজার্ভ ব্যাংক নির্ধারণ করে থাকে। রেপো রেট যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকে RBI, সেটাকে আমরা রেপো রেট বলি। তো বর্তমান রেপো রেট কত? আগে একটু বেশি ছিল, সেটা একটু কমিয়ে আনা হয়েছিল রেপো রেট। আর বর্তমানে রেপো রেট হচ্ছে 5.25%, 5.25% রেপো রেট বর্তমানে RBI এর। এটা RBI অপরিবর্তিত রেখেছে। এই RBI কিপস রেপো রেট আনচেঞ্জড অ্যাট 5.25%, মেনটেন্স ন্যাচারাল স্ট্যান্স। তো যদি আমরা দেখি
আরবিআই কিন্তু এটা মেনটেন করেছে, আরবিআই এটা নিরপেক্ষতা, এই যে রেপো রেটের নিরপেক্ষতা সেটা বজায় রেখেছে, এবং আরবিআইয়ের যে রেপো রেটের হার আগের বছরে যেমন ছিল তেমনটাই কিন্তু এখনও রাখা আছে 5.25%। এশিয়ান রাইফেল বা পিস্তল চ্যাম্পিয়নশিপ 2026-এ রূপোর পদক জয় করেছেন কারা? 2026 সালে এশিয়ান পিস্তল রাইফেল অ্যান্ড পিস্তল চ্যাম্পিয়নশিপ এটা নতুন দিল্লিতে হচ্ছে, এটা একটু জেনে রাখবে, ভারত কিন্তু এটার হোস্ট, নতুন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এটা। তো এখানে যিনি বা যারা রূপোর পদক জিতেছেন তারা হলো সম্রাট রানা এবং সুরুচি সিং। সম্রাট রানা এবং সুরুচি সিং রেইনিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সম্রাট রানা, তো বর্তমানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সম্রাট রানা, অ্যান্ড ওয়ার্ল্ড কাপ ফাইনালিস্ট সুরুচি সিং, যিনি বিশ্বকাপ ফাইনালিস্ট ছিলেন এই পিস্তল বা রাইফেল চ্যাম্পিয়নশিপের, সুরুচি সিং দুজনে সিকিউর সিলভার অ্যাট এশিয়ান রাইফেল পিস্তল চ্যাম্পিয়নশিপ 2026। 2026 সালের যে এশিয়ান রাইফেল এবং পিস্তল চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে নিজেদের রূপোর পদক সিকিউর করেছেন তারা দুজনে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি মীরাবাই চানু মোট কত ওজন উত্তোলন করে একটি নতুন জাতীয় রেকর্ড তৈরি করেছেন? মীরাবাই চানু তোমরা নিশ্চয়ই জানো, তিনি ভারতের একজন ওয়েট লিফটার, একজন ভার উত্তোলনকারী, যিনি ডিয়ার স্টুডেন্টস অলিম্পিকে মেডেল জিতেছিলেন, তাই তো? অলিম্পিক মেডেলিস্ট 2020 সালের অলিম্পিকে মেডেল জেতেন সেই মীরাবাই চানু রিসেন্টলি একটা নতুন জাতীয় রেকর্ড গড়েছেন 205 কেজি ওয়েট তুলে, টোটাল একসাথে 205 কিলো নয়, মানে বিভিন্ন ভাগে ভাগে 205 কিলো কিন্তু টোটাল তিনি ওয়েট তুলেছেন। ন্যাশনাল ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 মীরাবাই চানু লিফটস 205 কেজি, রিরাইটস রেকর্ড ইন 48 কেজি ক্যাটাগরি। তো 48 কেজি ক্যাটাগরিতে তিনি পুনর্লিখন করেছেন এই রেকর্ডটা 205 কেজি ওয়েট লিফটিং করে। নেক্সট আমরা পরের প্রশ্ন দেখি, ভারতের প্রথম সমবায় ভিত্তিক কোঅপারেটিভ বেসড রাইড হেলিং প্ল্যাটফর্মের নাম কি? রিসেন্টলি লঞ্চ করা হয়েছে এটা। রাইট অ্যান্সার হচ্ছে ভারত ট্যাক্সি। ভারত ট্যাক্সি ভারতের প্রথম সমবায় ভিত্তিক রাইড হেলিং প্ল্যাটফর্মের নাম। ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ এটা লঞ্চ করেছে, ইন্ডিয়াস ফার্স্ট কোঅপারেটিভ বেসড রাইড হেলিং প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি। চলো নেক্সট। ওকে, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এবং গুরুত্বপূর্ণ আমাদের সাম্প্রতিক ঘটনার প্রশ্ন উত্তর। আমি এই কয়েকদিন একটু কারেন্ট অ্যাফেয়ার্স কমই পাওয়া যাচ্ছে, বুঝেছো? তো কারেন্ট অ্যাফেয়ার্স যে কটা আমি পেয়েছি 7টা কারেন্ট অ্যাফেয়ার্স, আমি অনেক খুঁজে খুঁজে 7টাই পেয়েছি। তো 7টি কারেন্ট অ্যাফেয়ার্স, এবারে আমরা জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব, এই কারণে আমি জিকে প্রশ্নটাও রাখি, কোনোদিন যদি কম কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যায় তো তোমাদের যেন জিকেতে সেটা পরিপূর্ণ হয়ে যায়। তো জিকের আজকে বেশ কিছু দুর্দান্ত প্রশ্ন আছে, সেগুলো আমরা এক এক করে দেখব। TWS একাডেমি অ্যাপ তোমরা একটু চেক আউট করে নেবে। চলো, প্রথম প্রশ্ন, মোনাজাইট বালি কিসে সমৃদ্ধ? মোনাজাইট বালি আমাদের ভারতবর্ষের মালাবার উপকূলের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। মালাবার উপকূলে বিশেষ করে আমরা এই মোনাজাইট বালি কিন্তু পাই। হ্যাঁ, মোনাজাইট বালি সব থেকে বেশি পাওয়া যায়। তো মালাবার উপকূল সেটা মোনাজাইট বালি সমৃদ্ধ। সেই মোনাজাইট বালিতে আমরা এক ধরনের হালকা তেজস্ক্রিয় মৌল পেয়ে থাকি যেটার নাম থোরিয়াম। থোরিয়াম সাধারণত সায়েন্স অ্যান্ড ইনোভেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, থোরিয়াম মৌলটা খুব বেশি পরিমাণে। থোরিয়ামের সংকেত হচ্ছে TH এবং পারমাণবিক সংখ্যা 90। তো থোরিয়াম বলে এই যে মৌলটা আছে, এই থোরিয়াম মৌল তাহলে কোথায় পাচ্ছি? মালাবার উপকূলে। তাহলে বলো তো দেখি, থোরিয়াম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? মনে রাখবে, থোরিয়াম উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? থোরিয়াম উৎপাদনে প্রথম হচ্ছে কেরালা। কেরালা রাজ্য সব থেকে বেশি পরিমাণে থোরিয়াম উৎপাদন করে। আর বিশ্বে প্রথম কোন দেশ? বিশ্বে প্রথম সব থেকে বেশি পরিমাণে থোরিয়াম উৎপাদন করে
যে দেশটি সেটির নাম হচ্ছে ভারত। পরীক্ষায় একটা প্রশ্ন দিয়েছিল একবার যে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করে, যেমন থোরিয়াম, তারপরে যদি দেখা যায় থোরিয়াম, অভ্র, এই ধরনের পদার্থ বা খনিজগুলো উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করে, তার মধ্যে থোরিয়াম একটা। পশ্চিমবঙ্গের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং 2025 সালে কোন পুরস্কারটি পেয়েছেন? অরিজিৎ সিং, বিখ্যাত গায়ক সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং 2025 সালে পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনি কোন পদ্ম পুরস্কারটা পেয়েছিলেন? রিসেন্টলি আমরা জানি অরিজিৎ সিং তিনি প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নিয়েছেন, একটা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন। সেই অরিজিৎ সিং বাঙালির গর্ব, তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 2025 সালে। এছাড়া 2025-এ বাঙালি কিছু পদ্মশ্রীদের নাম জেনে রাখো। বাঙালি পদ্মশ্রী প্রাপক, ঠিক আছে, বা ওয়েস্ট বেঙ্গলের, বাঙালি বলার ভুল হবে, ওয়েস্ট বেঙ্গলটা লিখে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের পদ্মশ্রী প্রাপক কত সালে? 2025 সালে, 2025 সালে। কে কে পেয়েছিলেন? প্রথমে আমি একটা নাম বলবো যার নাম হচ্ছে, অরিজিৎ সিং তো আছেই, সাথে সাথে নামটা জেনে রাখো, গোকুল চন্দ্র দাস। গোকুল চন্দ্র দাস। কে এই গোকুল চন্দ্র দাস? গোকুল চন্দ্র দাস অ্যাসোসিয়েট উইথ ঢাক, তিনি একজন ঢাক বাদক আমাদের বাংলার, নর্থ 24 পরগনায় তার বাড়ি। নেক্সট হচ্ছে তেজেন্দ্র নারায়ণ মজুমদার, বাহাদুর শাহের শিষ্য এবং মাইহার ঘরানার একজন বিখ্যাত সরোদ বাদক। তেজেন্দ্র নারায়ণ মজুমদার। তেজেন্দ্র নারায়ণ মজুমদার কি একজন সরোদ বাদ্যযন্ত্রের বাদক। আমি বাদকটা লিখছি না। নেক্সট আরেকজনের নাম খুব ইম্পর্টেন্ট, তিনি হলেন মমতা শঙ্কর। মমতা শঙ্কর ও দেয়ার স্টুডেন্টস পদ্মশ্রী পেয়েছিলেন 2025-এ। তিনি হচ্ছেন একজন বাঙালি নৃত্যশিল্পী এবং অভিনেতা। আর রিসেন্টলি পদ্মশ্রী দেয়া হয়েছে 2026 সালে। আমি তোমাদের কয়েকজন পদ্মশ্রীর নাম লিখে দিয়েছি, তাই তো, হ্যাঁ কি না? কারা পেয়েছে 2026-এ পদ্মশ্রী বাঙালিদের মধ্যে? সব নাম লিখে দেওয়া আছে। তরুণ ভট্টাচার্যের নাম লিখে দিয়েছি আমি, হ্যাঁ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম লিখেছি আমরা। নেক্সট পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ড্যাশ সালে একটি গণতান্ত্রিক সংবিধান গ্রহণ করে? ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র এর যে কনস্টিটিউশন বা এর সংবিধান বিশ্বের সব থেকে পুরনো, অর্থাৎ বিশ্বের প্রথম দেশ, বিশ্বের প্রথম সংবিধান, সেটি কোনটি? বিশ্বের প্রথম সংবিধানের নাম হচ্ছে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এটা গ্রহণ করা হয়েছিল 1787 সালে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সংবিধান গ্রহণ করেছিল। আচ্ছা, আমাদের ভারত কবে গ্রহণ করে এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। আমাদের ভারত সংবিধান গ্রহণ করে কবে? ভারতের দুটো ডেট কিন্তু আসে, একটা সংবিধান গ্রহণের ডেট আর একটা কার্যকরের ডেট, দুটোই কমেন্ট বক্সে জানাবে। চলো এর পরেরটা দেখি। ফেনাপথ্যালিন ক্ষারীয় দ্রবণের সংস্পর্শে এলে কি রং দেখায়? ফেনফথ্যালিন হচ্ছে কি? ফেনফথ্যালিন হচ্ছে একটা নির্দেশক। এটা কি একটা নির্দেশক? যেমন নির্দেশকের মধ্যে আমরা দেখব বিভিন্ন ধরনের নির্দেশক আছে, যেমন তোমার লিটমাস পেপারকে আমরা সাধারণত ক্ষার এবং অ্যাসিডের মধ্যে আলাদা করতে, ক্ষার এবং অ্যাসিড আলাদা করতে আমরা নির্দেশক হিসাবে বা ইন্ডিকেটর হিসাবে ব্যবহার করি লিটমাস পেপার। কিন্তু ফেনফথ্যালিনও এক ধরনের পদার্থ যেটা ব্যবহার করা হয়। ফেনফথ্যালিন এটা বিশেষ করে ক্ষারীয় দ্রবণে গোলাপি বর্ণ ধারণ করে, আর অ্যাসিড যে সলিউশন থাকে সেখানে এটা বর্ণহীন, আর অ্যালকালাইনে কি হচ্ছে এটা ডিয়ার স্টুডেন্টস পিঙ্ক বা হালকা লাল বর্ণ ধারণ করতে পারে। বুঝেছো? বেশিরভাগ ক্ষেত্রে পিঙ্ক বর্ণ বা গোলাপি বর্ণ ধারণ করে থাকে, আর অ্যাসিড দ্রবণে এটা বর্ণহীন। ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য। ব্রহ্মপুত্র নদী ভারতের উপর দিয়ে প্রবাহিত সব থেকে দীর্ঘতম নদী। 3টে দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, হ্যাঁ। উৎসস্থল এর হচ্ছে তিব্বত বা চীন শাসিত তিব্বতের উপর দিয়ে এটা প্রবাহিত হয়েছে এই ব্রহ্মপুত্র নদী। এটাকে চীনে ইয়ারলুং জাংবো বলা হয়। তারপরে
এটা হচ্ছে বা সাংপো বলা হয় এটাকে, হ্যাঁ চীনে এটার নাম হচ্ছে সাংপো। আচ্ছা, আমাদের ভারতবর্ষে এর নাম হচ্ছে, ভারতের উপর দিয়ে বিশেষ করে ভারতের অসম এবং অরুণাচল প্রদেশের উপর দিয়ে এটা প্রবাহিত হয়েছে। প্রথমে এর নাম হচ্ছে দিহং, পরবর্তীতে এর নাম হয়েছে ব্রহ্মপুত্র। এখন এই যে নদীটা আছে ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্রটা বাংলাদেশের মধ্যেও প্রবাহিত হয়েছে। হ্যাঁ, এটা লাস্ট স্টপেজ হচ্ছে কি বাংলাদেশ। তো বাংলাদেশের মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়ে পতিত হয়েছে বঙ্গোপসাগরে, বাংলাদেশের নাম হচ্ছে যমুনা। এখন পুরো এই যে তিনটে দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তিনটে দেশের উপর দিয়ে টোটাল দৈর্ঘ্য কত এর? 2900 কিলোমিটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে ব্রহ্মপুত্র নদের। আর ভারতে এটা মাত্র 916 কিলোমিটার পথ অতিক্রম করেছে দুটো রাজ্যের উপর দিয়ে, একটা হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্য এবং আরেকটি হচ্ছে আসাম রাজ্য। 2026-27 কেন্দ্রীয় বাজেটে ভারত সরকার খনিজ ক্ষেত্রে কোন নতুন করিডোর তৈরির ঘোষণা দিয়েছে? গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল করিডোর, রেয়ার আর্থ করিডোর, লিথিয়াম হাইওয়ে করিডোর, নাকি এনার্জি করিডোর বা এনার্জি গ্রিড করিডোর? 2026-27 বাজেটে ভারত সরকার খনিজ ক্ষেত্রে নতুন যে করিডোর তৈরি করার ঘোষণা দিয়েছে সেটি হলো রেয়ার আর্থ করিডোর। রেয়ার আর্থ করিডোরটা ভারতের যে রেয়ার আর্থ মিনারেলস আছে সেটা উৎপাদনে কিন্তু ভারতকে আরো উদ্বুদ্ধ করবে। পুরো বিশ্বের মধ্যে যদি আমরা দেখি বা ভারতকে আরো অগ্রগতি এনে দেবে। বিশ্বের মধ্যে 90%, এমনকি 90% কেন তারও বেশি তোমার হচ্ছে রেয়ার আর্থ মিনারেলস উৎপাদন করে থাকে চীন। হ্যাঁ, তো চীন যে রেয়ার আর্থ মিনারেলস গুলো বর্তমানে ইউজ হয়ে থাকে প্রচুর ক্ষেত্রে, হ্যাঁ বিভিন্ন যে মিসাইল থেকে শুরু করে বিভিন্ন আমাদের সামগ্রিক তৈরি করতে, ইলেকট্রনিক্স দ্রব্য তৈরি করতে, সব জায়গাতে রেয়ার আর্থ মিনারেলস। আজকাল এআই এর যুগ, এআই তৈরি করতেও কিন্তু এআই চিপ তৈরি করতে রেয়ার আর্থ মিনারেলস এর প্রয়োজন হবে। তো এটার জন্য আমরা কি করতে হবে? এটার উৎপাদন বাড়ানোর জন্য কিন্তু ভারত এই রেয়ার আর্থ করিডোর তৈরি করছে, এটা 2026-27 বাজেটে বলা হয়েছে। নেক্সট, সেভেন সিস্টার্স জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সুদর্শনীয় সেভেন সিস্টার্স জলপ্রপাত অবস্থিত আছে মেঘালয় রাজ্যে। গ্যামেটের গঠন কোন প্রক্রিয়ার দ্বারা হয়ে থাকে? কোন প্রক্রিয়ায় গ্যামেটের গঠন হয়ে থাকে? গ্যামেট গঠন হয় মিওসিস প্রক্রিয়াতে। মিওসিস প্রক্রিয়া কি? দেখো, মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে বিশেষ করে আমাদের যে গ্যামেট সেটা বিভাজিত হয় বা বিভাজিত হয়, আর দুটো কিন্তু তোমার যে মাতৃকোষ সেটা তৈরি করতে পারে। এখন এই যে মিওসিসটাকে গ্যামেট গঠনের একটি সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় মিওসিস, বা এই গ্যামেট গঠনের পুরো সামগ্রিক প্রক্রিয়া যেটা মিওসিসের আন্ডারে আসে, সেটাকে আমরা বলে থাকি গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্যামেট তৈরি হয়। গ্যামেট তৈরির প্রধান প্রক্রিয়া হলো মিওসিস, কোষ বিভাজন। এই প্রক্রিয়ায় একটি মাতৃকোষ যেটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড 2n থেকে 4টি আপত্য কোষ হ্যাপ্লয়েড তৈরি হয়ে থাকে। এর ফলে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই প্রশ্নটা আলাদাভাবেও আসতে পারে যে জনন কোষে কি ধরনের বিভাজন আমরা দেখতে পাই, মিওসিস বিভাজন দেখতে পাই, যা পরবর্তী প্রজন্মে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে থাকে। অলরাইট, এটাই হচ্ছে কি মিওসিস কোষ বিভাজন, যেটার মাধ্যমে একটা তোমার হচ্ছে মাতৃকোষ বিভাজিত হচ্ছে, মাতৃকোষ বিভাজিত হয়ে 4টি আপত্য কোষ তৈরি করছে, তাই তো? চলো এর পরেরটা আমরা দেখি। মুঘল শাসনে সরকার শব্দটি কি অর্থে বোঝায়? মুঘল শাসনামলে সরকার বলে এই যে শব্দটি, এটা ব্যবহৃত হতো জেলা বোঝাতে। মুঘলদের যে জেলায় বিভক্ত ছিল সেই জেলা বোঝাতে এটা ব্যবহার করা হতো। বাড়ির কাজ দেওয়া থাকবে। সিন্ধু সভ্যতার মানুষ কোন প্রাণীর ব্যবহার অজানা ছিল, বা সিন্ধু সভ্যতার যে সমস্ত মানুষরা ছিল কোন প্রাণীর ব্যবহার তারা জানতো না? এটা তোমাদের বাড়ির কাজ। সাথে সাথে তোমাদের আরেকটা বাড়ির কাজ দেব, সেটি হলো সিন্ধু সভ্যতার মানুষ একটা ধাতুর ব্যবহার জানতো না। কোন ধাতুর ব্যবহার জানতো না এটাও কমেন্ট করে জানাবে। ব্যাংকগুলিকে তাদের মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ নগদ হিসাবে আরবিআই বা আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক তার কাছে জমা রাখতে হয়, একে কি বলে?
আরবিআই এর কাছে ব্যাংকের যে বা বিভিন্ন ব্যাংকের কাছে যে আমানত থাকে সেই আমানতের কিছু অংশ কিন্তু রাখতে হয়, আরবিআই এর কাছে জমা রাখতে হয়। এইটাকে কি বলা হয়? এসএলআর, রেপো রেট, এমএসএফ নাকি সিআরআর? আমরা চারটে অপশন দেখতে পাচ্ছি, রাইট অ্যান্সার অপশন ডি, ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর। এটা কিন্তু হচ্ছে কি ওই ব্যাংকের যে আমানত রাখে আরবিআই এর কাছে ব্যাংকগুলো, সেই আমানতকে বলা হচ্ছে। নিম্নলিখিতর মধ্যে কোনটি পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি ভর এবং পাদাঙ্ক অনুসারে? আমরা জানি বিশ্বের সবথেকে বড় আগ্নেয়গিরি হচ্ছে মৌনা লোয়া। এবারে দেখো মৌনা লোয়াটা কি? মৌনা লোয়াটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় সক্রিয় আগ্নেয়গিরি, যেটা অবস্থিত আছে হাওয়াই দ্বীপে, ইউএস এর প্রশান্ত মহাসাগরের অবস্থিত একটা দ্বীপ হাওয়াই দ্বীপ, সেই হাওয়াই দ্বীপে এটা অবস্থিত আছে। এখন এছাড়াও বিশ্বের আরেকটা কিন্তু বৃহত্তম আমরা আগ্নেয়গিরি দেখতে পাবো, যেটা ভর এবং পাদাঙ্ক অনুসারে অনেক বড়, সেটির নাম তামু মাসিফ। তামু মাসিফ বলে এই যে আগ্নেয়গিরিটা আছে, তামু মাসিফ আগ্নেয়গিরিটা, এটা সমুদ্রের নিচে আছে, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। হ্যাঁ, আর এটার আয়তন কত? এটার যদি আমরা টোটাল আয়তন দেখি সেটি হচ্ছে প্রায় 5.5 লক্ষ বর্গ কিলোমিটার। মানে অনেক আয়তন, অনেক বড় একটা আগ্নেয়গিরি, এটা সমুদ্রের নিচে আছে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ব্যবহৃত প্রধান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি? এআই এর ক্ষেত্রে প্রধানত আমরা জানি এআই এটা যে তৈরি করা হয়েছে বা যে কোনো সফটওয়্যার তৈরির পিছনে কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়। এআই এর পিছনে ব্যবহৃত যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু খুব হাইলি তোমার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে। তো কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এআই তৈরিতে ব্যবহার হয়? সেটা হচ্ছে পাইথনের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। যেমন চ্যাট জিপিটি, এটা কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। আমাদের যে হার্ট বা হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কাকে বলা হয়? হৃৎপিণ্ড অচল হয়ে গেলে সাধারণত পেসমেকার বসানো হয়ে থাকে, কিন্তু আমাদের হৃৎপিণ্ডের মধ্যে একটা পেসমেকার থাকে। হ্যাঁ, তো পেসমেকারটার নাম কি, যেটা স্বাভাবিকভাবে থাকে? এসএ নোড, এভি নোড, পারকিনজি তন্তু এবং হিজের বান্ডেল, কি বলা হচ্ছে সেটি হলো এসএ নোড। এসএ নোডটা কি? হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার বা ন্যাচারাল পেসমেকার বলা হয় এসএ নোড, যেটার পুরো নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোডকে। সাইনো অ্যাট্রিয়াল নোড কোথায় থাকে? সাইনো অ্যাট্রিয়াল নোড থাকে এটি হৃৎপিণ্ডের ডান অলিন্দের যদি আমরা দেখি উপরের দিকে, ডান অলিন্দের উপরের দিকে অবস্থিত একটি বিশেষ সংযোগ কলা এইখানে অবস্থিত আছে। এই দেখো, এটাকে আমরা স্বাভাবিক পেসমেকার বলছি, এই রকম একটা জায়গাতে অবস্থিত। এই যে হলুদ অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড, যেটা আমাদের হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার হিসাবে পরিচিত। নিচের মধ্যে কোনটি একটি সাংবিধানিক সংস্থা নয়? এর ভিতরে কোনটা একটি সাংবিধানিক সংস্থা নয়? অবশ্যই সাংবিধানিক সংস্থা এর ভিতরে নয়, সেটি দেখেই বোঝা যাচ্ছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 315-তে গঠনের কথা আছে, নির্বাচন কমিশন 324-এ আছে, তাই তো, অর্থ কমিশন 280-তে আছে, জাতীয় নির্বাচন কমিশন কোনো সাংবিধানিক জাতীয় মানবাধিকার কমিশন বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কোনো সাংবিধানিক সংস্থা নয়। বর্তমান যে ভোপাল শহরটি নিচের কোন শাসক দ্বারা নির্মিত হয়েছিল? ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী। মধ্যপ্রদেশের রাজধানী শহরের নাম ভোপাল। তো মধ্যপ্রদেশের রাজধানীর নাম ভোপাল। এই ভোপালটা নির্মাণ করেছিলেন রাজা মিহির ভোজ। এই মিহির ভোজ ছিলেন একজন প্রতিহার শাসক তিনি। নেক্সট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের কতগুলি এখতিয়ার রয়েছে? সুপ্রিম কোর্টের কতগুলি মূল এখতিয়ার আছে বলো? মূল আমরা যদি দেখি, সুপ্রিম কোর্টের এখতিয়ার যদি বলা হয়, প্রধানত এখতিয়ার হচ্ছে 3টি সুপ্রিম কোর্টের। ওকে, কিন্তু অনেক সময় 4টি ধরা হয়, আমি 3টি এখতিয়ারই বলবো। সুপ্রিম কোর্টের 3টি এখতিয়ার আছে। সংবিধানে যদি আমরা দেখি,
সংবিধান অনুসারে সুপ্রিম কোর্টের যে 3টি এখতিয়ার তার ভিতরে একটা এখতিয়ার হচ্ছে মূল এখতিয়ার। মূল এখতিয়ারকে বলা হচ্ছে সংবিধানের অনুসারে সুপ্রিম কোর্টের একটা এখতিয়ার। ওকে, মূল এখতিয়ার। এই মূল এখতিয়ারের মধ্যে আসে কি জানো, ভারত এবং ধরো ভারতের কোনো, ভারত সরকার এবং রাজ্যের মধ্যে কোনো একটা মামলা হলো, হ্যাঁ, কোনো একটা বিবাদ হলো, এটা কিন্তু সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের মধ্যে আসবে এই জিনিসটা, যে সুপ্রিম কোর্ট সেটা মেটাবে, এটা তার মূল এখতিয়ারের মধ্যে আসবে, ঠিক আছে। বা কোনো রাজ্যের সাথে, একটা রাজ্যের সাথে অন্য রাজ্যের কোনো বিবাদ শুরু হয়ে গেল, এটা কিন্তু সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার। নেক্সট হচ্ছে আপিল এখতিয়ার, আর একটা হচ্ছে আপিল এখতিয়ার। আপিল এখতিয়ারের মধ্যে কি আসে, আপিল এখতিয়ারের মধ্যে যেমন তোমার বিভিন্ন ধরনের আপিল হতে পারে, দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল, এই ধরনের আপিলগুলো হতে পারে। হ্যাঁ, নেক্সট যদি আমরা দেখি আরেকটা হচ্ছে এখতিয়ার আছে যেটাকে বলা হচ্ছে অ্যাডভাইজারি, তোমার হচ্ছে এখতিয়ার, বা অ্যাডভাইজারি মিন্স হচ্ছে কি, যেটাকে আমরা বলছি অ্যাডভাইজারি মিন্স হচ্ছে, ভুলে গেলাম অ্যাডভাইজারি মানে কি। অ্যাডভাইজারি মানে হচ্ছে পরামর্শ দান। হ্যাঁ হ্যাঁ, পরামর্শ, তাই তো, অ্যাডভাইজারি মানে পরামর্শ, হ্যাঁ, বা পরামর্শ বা আদেশ দান, ঠিক আছে, পরামর্শ দান বলছি, পরামর্শ দান এখতিয়ার বা পরামর্শ এখতিয়ার। এই হচ্ছে সুপ্রিম কোর্টের 3টে প্রধান এখতিয়ার। এছাড়া সুপ্রিম কোর্টের এর বাইরে আরেকটা এখতিয়ার আছে যেটা মৌলিক অধিকারের ধারা 32 অনুসারে, সেটা হচ্ছে রিট, যে এখতিয়ার বা যেটাকে আমরা বলছি লেখ এখতিয়ার, সুপ্রিম কোর্টের আরেকটা এখতিয়ার থাকে। 2025 সালে বুকার পুরস্কার জয়ী ফ্লেশ উপন্যাসটি কার লেখা? 2025-এ বুকার পুরস্কার পেয়েছিল এই উপন্যাসটি, ফ্লেশ বলে উপন্যাস। এই বিখ্যাত উপন্যাসটি কার লেখা? বলো। 2025-এ বুকার পুরস্কার জয়ী ফ্লেশ বলে উপন্যাসটি লিখেছিল ডেভিড সাজলে। মানুষ বিষয়ক বিজ্ঞান হলো মানুষ বিষয়ক বিজ্ঞানকে বা বিদ্যাকে আমরা বলি অ্যানথ্রোপোলজি। সর্বাপেক্ষা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য কোনটির? সবচেয়ে ক্ষুদ্র, সবথেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য আছে কোনটির? সর্বাপেক্ষা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত তোমার হচ্ছে রশ্মি, সেটার নাম গামা রশ্মি, যেটা সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য। চলো, এই ছিল আজকের ক্লাসটির তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। অ্যান্ড গুরুত্বপূর্ণ, আজকে আমি যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছিলাম ততগুলো রাখার চেষ্টা করেছিলাম। নেক্সট দিনে আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চর্চা হবে। ভালো থাকবে সকলে, টাটা।